ডিপো থেকে জ্বালানি সরবরাহ সংকটে অনেক ফিলিং স্টেশন বন্ধ, পাম্পে দীর্ঘ অপেক্ষা, বিক্রি বাড়ায় সংকট, দাবি জ্বালানি মন্ত্রীর। হঠাৎ ডিমান্ড বেড়ে গেলে তো সেই সেখানে তো একটু ক্রাইসিস হবে, সেই ক্রাইসিস হচ্ছে। আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় 2 জন নিহত, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে আহত 31, অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন। এবং কালুরঘাট বেতার কেন্দ্রে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার স্মৃতি ধরে রাখার উদ্যোগ শিগগিরই উন্মুক্ত হবে দর্শনার্থীদের জন্য, জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। সারা দেশে জ্বালানি তেলের সংকটের চিত্র দিন দিন প্রকট হচ্ছে। সরকারের পক্ষ থেকে সংকট নেই বলা হলেও বিভিন্ন অঞ্চলে এখনও স্বাভাবিক হয়নি সরবরাহ ব্যবস্থা। চট্টগ্রামের তেল ডিপোগুলোতে সরবরাহ স্বাভাবিক না থাকায় ফিলিং স্টেশনগুলোর চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না, ফলে অনেক পাম্প বন্ধ আর কিছু পাম্পে সীমিত পরিসরে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। ঠাকুরগাঁওয়ে 2 সপ্তাহের বেশি সময় ধরে পেট্রোল পাম্পগুলোতে চলছে এই সংকট। পাম্প মালিকদের অভিযোগ, ডিপো থেকে সরবরাহ কম থাকায় পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে গ্রাহকদের দাবি, পাম্পে তেল না থাকলেও খোলা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে জ্বালানি। একই চিত্র দেখা যায় বগুড়া এবং রাজশাহীতেও। অধিকাংশ পাম্প বন্ধ থাকায় তেলের খোঁজে এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন চালকরা। দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে বাড়ছে দুর্ভোগ। নাটোরে কিছু ফিলিং স্টেশনে পুলিশ পাহারায় সীমিত পরিমাণ তেল বিক্রি করা হলেও অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে। ঈদের ছুটি শেষে বেড়েছে জ্বালানির চাহিদা। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দাবি করেছেন, হঠাৎ বিক্রি বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। প্রয়োজনের অতিরিক্ত তেল না নিলে সরবরাহ ঠিক থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। সকালে সচিবালয়ে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের যথেষ্ট মজুত রয়েছে, এখনই বাড়ছে না দাম। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসে পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। স্বাভাবিক তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। তো নাটোর ও যশোরের সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। সকালে নাটোরের লালপুরে ট্রাক ইজি বাইকের সংঘর্ষে 3 জন নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। স্থানীয়রা জানায়, দক্ষিণ লালপুরে একটি ইজি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে চলে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান 1 জন। হাসপাতালে নেয়ার পর প্রাণ হারান আরও 2 জন। এদিকে সোমবার রাত 3টার দিকে যশোরের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত হন। পুলিশ জানায়, যশোরগামী একটি প্রাইভেট কার চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে যশোর মাগুরা সড়কের বাঘারপাড়ার গাইদঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। এখন জনপদে নিচ্ছে একটি বিরতি, আরও খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন জনপদে। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার স্মৃতি ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। দুপুরে কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি আরও বলেন, স্বাধীনতার ঐতিহাসিক স্থানের যে অংশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই জায়গায় তার একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হবে। চট্টগ্রামের জিয়া জাদুঘর এবং কালুরঘাট বেতার কেন্দ্রকে দর্শনার্থীদের পরিদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাই হচ্ছে এই স্বাধীনতার ঘোষণা। আমরা ভাবছি
যে স্মৃতি জাদুঘর এবং এইতে দুটোই ধারাবাহিকভাবে অঙ্গাঙ্গিকভাবে আনবো, নাকি এখানে একটা আলাদা কিছু করা যায়, এইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। বিগত সরকারের লুটপাট আর টাকা পাচারের কারণে বাংলাদেশের 7 থেকে 8টি ব্যাংক অচল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদে নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশের 7 থেকে 8টি ব্যাংকের অচল অবস্থা এই কঠিন সময় পার করতে দরকার সবার আন্তরিকতা ও সহযোগিতা। তিনি আরও বলেছেন, সারা দেশে অনেকগুলো মেগা প্রজেক্ট রয়েছে যার সুবিধা প্রত্যন্ত অঞ্চলের মানুষ পাচ্ছেন না, আবার প্রয়োজনীয় মেগা প্রজেক্টে হয়েছে মেগা দুর্নীতি। এ সময় তিনি আরও বলেছেন, কেউ দুর্নীতি করলে তার দায়ভার তাকেই নিতে হবে, সরকার নেবে না এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন এমন মেগা প্রজেক্ট হয়েছে যেটা এই মুহূর্তে গত 17 বছর এটা না করলেও চলত। আবার কিছু মেগা প্রজেক্ট খুব জরুরি ছিল, সেগুলো হয়েছে ঠিকই, কিন্তু 1000 কোটি টাকার প্রজেক্ট 10,000 কোটি টাকা হয়েছে। এইভাবে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে। কোনোভাবেই যেন দুর্নীতি না হয়, সেটা জেলা পরিষদ হোক, সেটা লক্ষ্মীপুর পৌরসভায় হোক, পুলিশ ডিপার্টমেন্টে হোক, সিভিল প্রশাসনে হোক, এবং লক্ষ্মীপুর রোডসে হোক আর এলজিডিতে হোক বা অন্য কোনো ডিপার্টমেন্টে হোক, দায়িত্ব কিন্তু তাকে বহন করতে হবে। 14টি পাটকল চালুর উদ্যোগ নেয়ার কথা জানিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেছেন, দেশের বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করা সরকারের নির্বাচনী অঙ্গীকার। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় জামদানি ভিলেজ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও জানান, মসলিন বাংলাদেশের প্রাচীন একটি ঐতিহ্য। এই ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার দেশ বিদেশে গবেষণা চালিয়েছে। বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করেছেন এবং সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মসলিনের গবেষণা, বীজ উন্নয়ন, বৈচিত্র্য সৃষ্টি এবং বাজার সম্প্রসারণে সরকার কার্যক্রম জোরদার করবে। এই লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এ সময় মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মসলিনের প্রজেক্টটাও দেখলাম। আমরা এই জামদানি ভিলেজের প্রকল্পটাকে সম্পন্ন করার জন্য আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা বলেছি যে বন্ধ পাটগুলো আমরা চালু করব। সেটা চালু করার জন্য প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। বিগত সময়ে অনেকগুলো পাটকল আমাদের বিজিএমসির আন্ডারে যে পাটকলগুলো আছে সেগুলো আমরা প্রায় 25টা পাটকল, এর মধ্যে 14টা পাটকলই আমরা পিপিপি প্রকল্পের মাধ্যমে, লিজ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এগুলো চালু করার প্রক্রিয়া শুরু করেছি। অনেকগুলো ফ্যাক্টরি ইতিমধ্যে চালু হয়েছে, অনেকগুলো প্রক্রিয়াধীন আছে। বিগত সরকারের কর্মসূচি ছিল না বলেই দেশের নদী খালের বিরূপ অবস্থা আর দখল হয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে তার নির্বাচনী এলাকা বোদা উপজেলার প্রামাণিকপাড়া এলাকায় ঝিনাইকুড়ি খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী দখল হওয়া নদী ও খালের পুনরুদ্ধারের উপর জোর দেন। বিগত সরকারের সময় এরকম কর্মসূচি ছিল না বলে তো আজকে আর খাল নাই আর নদী নাই, জলাশয় নাই, এবং ম্যাক্সিমাম খাল জলাশয় অনেক জায়গায় মানুষ আজকে দখল করে দিয়েছে এবং তারা অনেক জায়গায় সেখানে সম্পত্তি হিসেবে গ্রহণ করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের মেসেজ ক্লিয়ার, অর্থাৎ আমাদের যেখানে যে খালটি আছে আমরা সেই খালটি সেখানে যেই জমি দখল থাকুক বা যেখানে ভূমি দখল করে থাকুক আমরা সেগুলো অপারেশন করব। আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচার মামলায় 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব। সাকিব, এর রিমান্ড মঞ্জুর করে আদালত কি বলছেন এই মামলার ব্যাপারে? লাইবা, আপনি জানেন যে গতকাল রাতেই কিন্তু আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরেই আসলে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। ঠিক সন্ধ্যার আগে আগে তাকে আসলে কোর্টে কিন্তু হাজির করা হয় এবং হাজির করার ঠিক আধা ঘন্টার মধ্যেই আসলে তার ব্যাপারে কিন্তু আদালত আসলে সিদ্ধান্ত জানিয়েছে যে 5 দিনের যে রিমান্ড মঞ্জুর করা হয়েছে, যেখানে আসলে আসামি পক্ষের আইনজীবী কিংবা রাষ্ট্রপক্ষের আইনজীবী উভয় পক্ষে কিন্তু সেখানে তারা কথাবার্তা বলেছেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আসলে যেটা বলছে
যে তারা কিন্তু জানাচ্ছে যে যেহেতু তার রিক্রুটিং এজেন্সি রয়েছে এবং তিনি মানব পাচার সহ বেশ কিছু মামলা আসলে রয়েছেন, ফলে তার বিরুদ্ধে বড় অভিযোগ আসলে তিনি রিক্রুটিং এজেন্সির আড়ালে অন্তত প্রায় 24 থেকে 25,000 কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন এবং এই মামলায় কিন্তু আরও বেশ কয়েকজন আসলে আসামি রয়েছে, যার ফলে বলা হচ্ছে যে তার বিরুদ্ধে যেহেতু নানা অভিযোগ রয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আসলে রিমান্ডে নেওয়া প্রয়োজন। ফলে ডিবি পুলিশ থেকে আসলে আবেদন করা হয় যে পাঁচজনকে ডিবি পুলিশ থেকে আসলে বলা হয় যে 5 দিন যাতে তাকে রিমান্ডে নেওয়া যায় এবং সেটাই কিন্তু আসলে আদালত মঞ্জুর করেছে। যদিও আমরা আসামি পক্ষের আইনজীবীর সঙ্গে কথা বলেছি, তিনি আসলে যেটা বলছেন যে তিনি আসলে ন্যায় বিচার পাননি, এর জন্য তারা আসলে উচ্চ আদালতে যাবেন। এই ছিল সিএমএম কোর্ট থেকে সবশেষ। লাইবা। সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত, আর সে বিষয়ে জানাচ্ছিলেন নাজমুস সাকিব। এখন জনপদে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি আরও খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন এখন জনপদের, সঙ্গে আছি লাইবা জান্নাত। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে ভয়াবহ সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকালে গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার ও কাশেম মিয়ার 2 গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রের একটি ঘটনাকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে ট্যাঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন 2 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের সালিশ বৈঠককে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়াও পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জে পূর্ব বিরোধের জেরে ডাকা সালিশ বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে এবং কয়েকটি বসত বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাবনার হাতিগাড়া ও শম্ভুপুর গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে উভয় পক্ষ পিস্তল এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বেড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।